তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজকে থেকে আমরা ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্স আছে সেই ফিজিক্যাল সায়েন্সের সমস্ত রেকর্ডেড লেকচার ইউটিউবে আস্তে আস্তে আপলোড করব। তো সপ্তাহে একদিন কি দুদিন করে প্রত্যেকটা করে ভিডিও চলে আসবে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ কল্ড বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে চ্যাপ্টার 2-তে আছে, অর্থাৎ WBCHSC যে বোর্ডটা আছে সেই WBCHSC বোর্ডে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণে আমরা 6টা লেকচার এই পুরো সিরিজে কমপ্লিট করাবো। লেকচার 1টা হবে গ্যাসের ধারণা বা গ্যাসের যে পরিমেয় ধর্ম আছে সেই পরিমেয় ধর্মের উপর, অর্থাৎ গ্যাসের ধারণা বলতে যে পদার্থের যে 3 ধরনের অবস্থা হয়, কঠিন তরল গ্যাস, সেই কঠিন তরল গ্যাসের মধ্যে গ্যাসের যে পরিমেয় ধর্মগুলো বা মেজারেবল প্রপার্টিসগুলো, সেই মেজারেবল প্রপার্টিসগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। পরের দিনের ভিডিওতে আমরা আলোচনা করব বয়েলস ল বা বয়েলের সূত্র নিয়ে। তো বয়েলের সূত্র সংক্রান্ত যা যা আছে, বয়েলের সূত্রের যে গাণিতিক ব্যাখ্যা বা বয়েলের সূত্রের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সব কিছু আমরা সেকেন্ড লেকচারে কমপ্লিট করাবো। লেকচার 3-তে আছে চার্লসের সূত্র বা চার্লস ল। তো এই চার্লসের সূত্র বা চার্লস লতেও আমরা পুরো যে রেকর্ডেড লেকচার আছে সেই রেকর্ডেড লেকচারটা কমপ্লিট করাবো। লেকচার 4-এ আছে কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তো বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় সূত্র দ্যাট ইজ কল্ড পিভি ইকুয়াল টু আরটি বা পিভি ইকুয়াল টু কেটি, সেই পিভি ইকুয়াল টু কেটি যে সূত্রটা প্রমাণ আছে এবং তার যে গাণিতিক ব্যাখ্যা আছে এবং তার সংক্রান্ত সমস্ত নিউমেরিক্যাল আমরা করিয়ে দেব। লেকচার 5-এ আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। তো আদর্শ গ্যাস সমীকরণটা কিন্তু এই চ্যাপ্টারের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লেকচার। লেকচার 6-এ আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস বা গ্যাসের গতীয় তত্ত্ব, অর্থাৎ আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এবং বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের ধর্ম থেকে যে বিচ্যুতি, সেই বিচ্যুতির সমস্ত বিষয় আছে এই লেকচারে, দ্যাট ইজ লেকচার 6। তো এই 6টা লেকচার আমরা কমপ্লিট করাবো। তো আজকে আমরা যে লেকচারটা করাবো দ্যাট ইজ লেকচার 1 বা গ্যাসের ধারণা এবং গ্যাসের পরিমেয় ধর্ম। তো আজকে আমরা লেকচার 1টা নিয়ে আলোচনা করব। তো লেকচার 1 সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো, এই চ্যাপ্টারটা আমরা শুরু করব কী করে, যে ভৌত অবস্থার উপর ভিত্তি করে একটা পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ, অর্থাৎ ভৌত অবস্থার উপর ভিত্তি করে। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে যে কোনো পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি কঠিন পদার্থ বা সলিড, একটাকে বলি তরল পদার্থ বা লিকুইড, একটা গ্যাসীয় পদার্থ বা গ্যাস। তো কঠিনকে আমরা বলি সলিড, তরলকে আমরা বলি লিকুইড এবং গ্যাসকে আমরা বলি গ্যাস। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে আমরা এই 3টে ভাগে ভাগ করি: একটা কঠিন, একটা তরল, একটা গ্যাস। এই কঠিন, তরল, গ্যাস হচ্ছে পদার্থের 3টে দশা, যেটা আমরা ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করেছি: একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। তো এই কঠিন, তরল, গ্যাস ছাড়াও পদার্থের চতুর্থ আরেকটা দশা আছে, যেটাকে আমরা বলি প্লাজমা দশা। তো কঠিন, তরল, গ্যাস এই 3 প্রকার ধর্ম ছাড়াও পদার্থের চতুর্থ আরেকটা ধর্ম আছে, যেটাকে আমরা বলি প্লাজমা দশা বা প্লাজমা স্টেট। তো এই প্লাজমা স্টেট বিষয়টা কি? প্লাজমা স্টেট মানে হচ্ছে যে অতি উচ্চ উষ্ণতায় বা অ্যাট ভেরি হাই টেম্পারেচার, অতি উচ্চ উষ্ণতায় যে সূর্য এবং নক্ষত্রের মধ্যে থাকা যে গ্যাসীয় পরমাণুগুলো, সেই গ্যাসীয় পরমাণুগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয়ে পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনে ভেঙে যায়। অর্থাৎ ধরে নাও যে একটা পরমাণু আছে, তো পরমাণু কী কী দিয়ে তৈরি হয়? পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস,
এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন দিয়ে। তো নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভ আধানযুক্ত প্রোটন। তো প্রোটন আর ইলেকট্রন দিয়ে কিন্তু আমাদের মূলত যে পরমাণু, সেই পরমাণু তৈরি হয়। তো টেম্পারেচারটা যখন খুব বেশি করে দেওয়া হয়, লাইক 10⁷ কেলভিন টেম্পারেচার, তো সেই 10⁷ কেলভিন টেম্পারেচারে এই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ চার্জযুক্ত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো সম্পূর্ণরূপে ভেঙে যায়। অর্থাৎ একটা পরমাণুর মধ্যে থাকা যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন আছে, সেই নিউক্লিয়াস এবং ইলেকট্রন কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনের এই দুটো কিন্তু পরস্পর ভেঙে যায়। তো পজিটিভ চার্জগুলো এক জায়গায় অবস্থান করে এবং নেগেটিভ চার্জগুলো এক জায়গায় অবস্থান করে। তো প্লাজমা স্টেট মূলত কোথায় দেখতে পাওয়া যায়? যেখানে টেম্পারেচারটা অতি উচ্চ, অর্থাৎ টেম্পারেচারটা ভীষণ হাই, যেমন সূর্য, নক্ষত্র। তো সূর্য নক্ষত্রের মধ্যে কিন্তু সূর্য এবং আলাদা যে নক্ষত্রগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই প্লাজমা স্টেট বা প্লাজমা দশাটা দেখতে পাওয়া যায়। তাহলে প্লাজমা স্টেট বাস্তবে কি? পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনের একটা মিশ্রণ। অর্থাৎ পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনের একটা মিশ্রণ হচ্ছে প্লাজমা স্টেট বা প্লাজমা দশা। তাহলে প্লাজমা স্টেটের ডেফিনেশনটা কী হবে? অতি উচ্চ উষ্ণতায় প্রায় 10⁷ কেলভিন টেম্পারেচারে সূর্য এবং নক্ষত্রের মধ্যে থাকা যে গ্যাসীয় পরমাণুগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয়ে পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনে ভেঙে যায়। এটাকেই আমরা বলি প্লাজমা দশা বা প্লাজমা স্টেট। অর্থাৎ এই যে পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনে ভেঙে গেল একটা পরমাণু, তো সেই দশাটাকেই আমরা বলি প্লাজমা দশা বা প্লাজমা স্টেট। তো এই প্লাজমা স্টেট ছাড়া পদার্থের আর তিনটে দশা আছে, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটে দশা বা তিনটে স্টেট আছে। তো এবার আমাদের দেখতে হবে যে এই যে কঠিন, তরল, গ্যাস, তার থাকার কারণটা কী, বা একটা পদার্থের এই যে তিন ধরনের দশা, কঠিন দশা, তরল দশা, গ্যাসীয় দশা, সেটা থাকার মূল কারণ কী? তো হেডিং দাও যে পদার্থের যে তিন ধরনের দশা থাকার কারণ। যে পদার্থকে আমরা ভৌত অবস্থার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করেছি, একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। তো এই কঠিন, তরল, গ্যাস এর মূল অস্তিত্বটা কেন আছে, বা পদার্থকে আমরা কেন তিনটে ভাগে ভাগ করছি, বা পদার্থ কেন এই তিনটে ভাগে আছে, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাস। তো হেডিং দাও যে পদার্থের তিন ধরনের অবস্থার কারণ, বা পদার্থকে আমরা যে তিন ভাগে ভাগ করি, কঠিন, তরল, গ্যাস, এর মূল কারণটা কী? তো দেখো, যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, আয়ন দিয়ে তৈরি। যে কোনো, সেটা মৌলিক পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ হতে পারে। মৌলিক পদার্থের ক্ষেত্রে যেমন ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু বা অ্যাটম, যৌগিক পদার্থের ক্ষেত্রে হচ্ছে অণু বা মলিকিউল। তো মৌলিক পদার্থ হতে পারে বা যৌগিক পদার্থ হতে পারে। তো যে কোনো পদার্থই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি বা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, আয়ন দিয়ে তৈরি প্রত্যেকটা পদার্থ। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে সেগুলোকে আমরা বলি পরমাণু, যৌগিক পদার্থের ক্ষেত্রে সেগুলোকে আমরা বলি অণু। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষেত্রে সেই যে ক্ষুদ্রতম এককগুলো আছে সেগুলোকে আমরা বলি পরমাণু বা অ্যাটম। যৌগিক পদার্থের ক্ষেত্রে সেগুলোকে আমরা বলি অণু বা মলিকিউলস।
তো মৌলিক পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম একককে আমরা বলি পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে যে ক্ষুদ্রতম এককটা আছে সেগুলোকে আমরা বলি অণু। তো যে কোনো পদার্থই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু কিংবা আয়ন দিয়ে তৈরি। তো এই যে কণাগুলোর মধ্যে, তো যে কোনো পদার্থই কী হয়, এটা ধরো একটা পদার্থ, এই পদার্থটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, আয়ন দিয়ে তৈরি। তো এই প্রত্যেকটা যে অণু, পরমাণু, আয়ন আছে তাদের মধ্যে কিন্তু একটা আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্স কাজ করে। তো কণাগুলোর মধ্যে যখনই একটা আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্স কাজ করবে, তখনই কিন্তু তাদের মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা বজায় থাকবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কী হয়, কঠিন পদার্থের যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা সর্বোচ্চ। অর্থাৎ কঠিন পদার্থের যে কণাগুলো আছে তারা কিন্তু অত্যন্ত ঘন সংঘবদ্ধভাবে পরস্পর অবস্থান করে। অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্স, সেই ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা সর্বোচ্চ। তো কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কিন্তু সর্বোচ্চ। তো কণাগুলোর মধ্যে যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা সর্বোচ্চ হয়, তাহলে কণাগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পরের সাথে যুক্ত থাকবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে সেটাই হয়। তো কণাগুলো যখন অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকবে, তাহলে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক ব্যবধান বা ইন্টারমলিকিউলার স্পেস, সেই ইন্টারমলিকিউলার স্পেসের মানটা কিন্তু অত্যন্ত কম হবে। তো ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা যত বেশি হবে, ইন্টারমলিকিউলার স্পেস কিন্তু তত কম হবে। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি হবে, আন্তঃআণবিক ব্যবধান বা ইন্টারমলিকিউলার স্পেসের মানটা কিন্তু তত কম হবে। তো আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিনের ক্ষেত্রে সর্বোচ্চ। তো কঠিনের ক্ষেত্রে যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা সর্বোচ্চ হয়, তাহলে আন্তঃআণবিক যে ব্যবধান, সেই ব্যবধানের মানটা সর্বনিম্ন। তো আন্তঃআণবিক ব্যবধান যদি সর্বনিম্ন হয়, তাহলে কণাগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকবে। এরপর আসে তরল পদার্থ। তাহলে তরল পদার্থের থাকার কারণটা কি, তরল পদার্থের কণাগুলোর মধ্যেও আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে কঠিন পদার্থের মতো। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে যেরকম আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা সর্বোচ্চ, তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা সর্বোচ্চ নয়। অর্থাৎ তরল পদার্থের কণাগুলোর মধ্যেও আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, কিন্তু সেই যে ইন্টারমলিকিউলার ফোর্স আছে তার মানটা কিন্তু কঠিন অপেক্ষা অনেক কম। তো কঠিন অপেক্ষা যদি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা অনেক কম হয়, তাহলে কণাগুলোর মধ্যে যে ইন্টারমলিকিউলার স্পেস বা আন্তঃআণবিক যে ব্যবধান, সেই ব্যবধানের মানটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। তো তরল পদার্থের যে কণাগুলো তাদের মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্স কঠিন অপেক্ষা কম। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে যেরকম আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করে, তরলের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কঠিন অপেক্ষা কম, কিন্তু গ্যাস অপেক্ষা বেশি। আর তরল পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিন অপেক্ষা কম হওয়ায় কঠিন পদার্থের কণাগুলোর যেরকম ঘন সংঘবদ্ধভাবে পরস্পরের সাথে যুক্ত ছিল, তরল পদার্থের কণাগুলো কিন্তু অতটা আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে যুক্ত থাকবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু স্পেসটা তুলনামূলকভাবে বেশি হবে। অর্থাৎ তরল পদার্থের কণাগুলো কিন্তু অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পর অবস্থান করে না। ক্লিয়ার? তো তরল পদার্থের কণাগুলো কিন্তু কঠিনের থেকে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কম, কিন্তু আন্তঃআণবিক যে স্পেস বা আন্তঃআণবিক যে ব্যবধান, সেই ব্যবধানের মানটা কিন্তু কঠিন অপেক্ষা বেশি। 3 নম্বর আসে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ বিষয়টা কি, গ্যাসের যে অণুগুলোর মধ্যে বা গ্যাসের যে কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্সটা কাজ করে, সেই ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা কিন্তু সবচেয়ে কম। তো গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা সবচেয়ে কম হওয়ায় কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক ব্যবধান বা ইন্টারমলিকিউলার স্পেস, তার মানটা সবচেয়ে বেশি। তো গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের যে কণাগুলো আছে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকিউলার ফোর্সের মানটা সর্বনিম্ন।
তো সর্বনিম্ন হওয়ার জন্য আন্তরাণবিক যে স্পেসটা বা আন্তরাণবিক যে ব্যবধান, সেই ব্যবধানটা অনেক বেশি, অর্থাৎ কণাগুলো কিন্তু অত্যন্ত ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। তাহলে এক্ষেত্রে যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স, সেই ইন্টারমলিকুলার ফোর্সের মানটা কিন্তু সবচেয়ে কম। তাহলে কঠিন ভৌত অবস্থার ভিত্তিতে আমরা পদার্থকে তিনটে ভাগে ভাগ করছি, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাস। তো কঠিন, তরল, গ্যাস ছাড়াও পদার্থের চতুর্থ আরেকটা দশা আছে, যেটাকে আমরা প্লাজমা দশা বলেছি। তো প্লাজমা দশাটা কি, যে অতি উচ্চ উষ্ণতায় যে সূর্য এবং নক্ষত্রের মধ্যে থাকা যে গ্যাসীয় পরমাণুগুলো, সেই গ্যাসীয় পরমাণুগুলো সম্পূর্ণরূপে আয়নিত হয়ে, মানে অতি উচ্চ উষ্ণতায় একটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের একটা পরমাণু ভেঙে যায়, সেটাকে আমরা বলি প্লাজমা দশা। অর্থাৎ প্লাজমা দশা হচ্ছে যে পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনের একটা মিশ্রণ, সেটাকে আমরা বলতে পারি প্লাজমা দশা। তারপর এই যে পদার্থে তিন ধরনের অবস্থার কারণ, যে পদার্থকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, কঠিন, তরল, গ্যাস, তার মূল কারণটা কি, যে কোনো পদার্থ কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, আয়ন দিয়ে তৈরি। মৌলিক পদার্থের ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম একককে আমরা পরমাণু বলি, যৌগিক পদার্থের ক্ষেত্রে সেই ক্ষুদ্রতম একককে আমরা অণু বলি। তো যে কোনো পদার্থই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, আয়ন দিয়ে তৈরি। তো কঠিন পদার্থের যে কণাগুলো বা সলিডের যে কণাগুলো, সেই কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা ইন্টারমলিকুলার ফোর্স, তার মানটা সর্বোচ্চ। তো কণাগুলোর মধ্যে যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সর্বোচ্চ হয়, তো কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক ব্যবধান বা ইন্টারমলিকুলার স্পেস, তার মানটা কিন্তু সবচেয়ে কম। অর্থাৎ কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, অর্থাৎ কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা অত্যন্ত বেশি হওয়ায় কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক স্পেস বা ইন্টারমলিকুলার স্পেস, তার মানটা কিন্তু সর্বনিম্ন। অর্থাৎ কণাগুলো কিন্তু অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, এই জন্য সেটাকে আমরা বলি কঠিন পদার্থ। তরল পদার্থের যে কণাগুলো আছে, সেই তরল পদার্থের কণাগুলোর মধ্যেও আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, কিন্তু সেই আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা কিন্তু কঠিন অপেক্ষা অনেক কম। তো কঠিন অপেক্ষা যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা কম হয়, তো কণাগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস, তার মানটা তুলনামূলকভাবে বেশি। আর গ্যাসের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সবচেয়ে কম। তো গ্যাসের ক্ষেত্রে যদি আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সবচেয়ে কম হয়, তো গ্যাসের ক্ষেত্রে যে আন্তরাণবিক স্পেস বা ইন্টারমলিকুলার যে স্পেস, আন্তরাণবিক ফাঁক যেটাকে বলে, তার মানটা কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ কণাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা আমরা শেষ লেকচারে দেখবো, যে গ্যাসের গতীয় তত্ত্ব, সেই গ্যাসের গতীয় তত্ত্বে এই বিষয়টা আমরা আরও এক্সপ্লেন করব। এরপর হচ্ছে পদার্থের রূপান্তরকরণ, অর্থাৎ পদার্থকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাওয়া বা আরেকটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাওয়া। তো সেটাকে আমরা বলি পদার্থের রূপান্তরকরণ। রূপান্তরকরণ বলতে ট্রান্সফরমেশন বিষয়টা কি, পদার্থকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যাওয়া। অর্থাৎ একটা পদার্থকে কঠিন থেকে তরলে নিয়ে যাওয়া, বা তরল থেকে গ্যাসে নিয়ে যাওয়া, বা গ্যাস থেকে তরলে নিয়ে আসা, তরল থেকে কঠিনে নিয়ে আসা, বা কঠিন থেকে গ্যাসে নিয়ে যাওয়া, গ্যাস থেকে কঠিনে নিয়ে আসা, এটাকে আমরা বলি পদার্থের রূপান্তরকরণ। তো কীরকম হয় বিষয়টা রূপান্তরকরণ? দেখো, কঠিন পদার্থের যে কণাগুলো আছে, সেই কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সর্বোচ্চ। তো আন্তরাণবিক আকর্ষণ বল সর্বোচ্চ হওয়ার জন্য কণাগুলো কিন্তু অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। তো কঠিন পদার্থ থেকে যখন আমাকে তরল পদার্থে কনভার্ট করতে হবে, তখন আমাকে কিন্তু বাইরে থেকে হিট দিতে হবে। তো বাইরে থেকে আমি যখন হিট দেবো, বা বাইরে থেকে আমি যখন তাপ দেবো বা এনার্জি দেবো, তার ফলে কিন্তু এই কণাগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স, সেই ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যাবে। আসলে বাস্তবে যে কঠিন পদার্থের কণাগুলো আছে, তারা অত্যন্ত শক্তিশালী বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। তো বাইরে থেকে যখন আমরা হিট দিই, সেই বাইরে থেকে হিট দিলে কিন্তু সেই বন্ধনগুলো ভেঙে যায়। তো বন্ধনগুলো যদি পরস্পর ভেঙে যায়, তাহলেই কিন্তু কণাগুলো মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল আছে,
সেটা হ্রাস পাবে এবং কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হবে। তুমি যদি হিট প্রদান করো, হিট আমরা সাইন করি এই চিহ্নটা দিয়ে, তো তুমি যদি হিট দাও তাহলে কঠিন থেকে তরলে কনভার্ট হবে। একইভাবে তুমি যদি তরলকে তাপ প্রদান করো তাহলে তরল থেকে গ্যাস কনভার্ট হবে। তার জন্য তোমাকে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে বা বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাহলে বাইরে থেকে এনার্জি দিলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস কনভার্ট করা যায়। আবার একইভাবে তাপ নিষ্কাশন করলে বা শীতল করলে, ঠান্ডা করলে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনে কনভার্ট করা যায়। তাহলে রূপান্তরকরণ বিষয়টা কীভাবে দেখা, তাহলে এটা সলিড কঠিন পদার্থ, এটা লিকুইড গ্যাসীয় তরল পদার্থ, আর এটা গ্যাস বা গ্যাসীয় পদার্থ। তাহলে বাইরে থেকে যখন হিট দেওয়া হবে, সেই হিট দিলে কিন্তু তরল কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হবে। অর্থাৎ বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সলিড লিকুইডে কনভার্ট হবে। একইভাবে যদি লিকুইডকে তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সে গ্যাসে কনভার্ট হবে। একইভাবে যদি গ্যাসকে শীতল করা হয় বা গ্যাস থেকে তাপ নিষ্কাশন করা হয় তাহলে সেটা লিকুইডে কনভার্ট হবে। লিকুইডকে যদি তাপ নিষ্কাশন করা হয় তখন সেটা সলিডে কনভার্ট হবে। তো সলিড লিকুইড গ্যাস বা কঠিন তরল গ্যাসের যে রূপান্তরকরণ, সেই রূপান্তরকরণ বিষয়টা এই অবধি আছে। এরপর আমরা সেকেন্ড যে পার্টটা আছে এই লেকচারে, দ্যাট ইজ গ্যাসের পরিমেয় ধর্ম বা মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস। সেই মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস নিয়ে আলোচনা করব। তো মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস কাকে বলে বা গ্যাসের পরিমেয় ধর্ম কাকে বলে? পরিমেয় ধর্ম মানে হচ্ছে গ্যাসের যে সকল ধর্মগুলোকে তুমি মেজার করতে পারো বা তুমি পরিমাপ করতে পারো, দ্যাট ইজ কল্ড মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস বা গ্যাসের পরিমেয় ধর্ম। অর্থাৎ গ্যাসের যে ধর্মগুলোকে তুমি পরিমাপ করতে পারো বা মেজার করতে পারো, তো সেটাকে আমরা বলি মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস বা গ্যাসের পরিমেয় ধর্ম। তো গ্যাসের চারটি পরিমেয় ধর্ম আছে। এক হচ্ছে গ্যাসের ভর বা মাস, একটা হচ্ছে গ্যাসের আয়তন বা ভলিউম, গ্যাসের প্রেশার বা চাপ, গ্যাসের উষ্ণতা বা টেম্পারেচার। তাহলে গ্যাসের চারটি পরিমেয় ধর্ম আছে। একটা হচ্ছে গ্যাসের ভর বা মাস। তো গ্যাসের ভর বিষয়টা কি? গ্যাসের কি বাস্তব কোনো ভর আছে? অবশ্যই গ্যাসের ভর আছে। কেন? কারণ প্রত্যেকটা গ্যাস বা প্রত্যেকটা পদার্থ কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তো প্রত্যেকটা পদার্থ যদি অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয় তাহলে গ্যাসও একটা পদার্থ। তো গ্যাসও কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। তো প্রত্যেকটা অণুর একটা সুনির্দিষ্ট ভর আছে। হ্যাঁ, ভরের মানটা অত্যন্ত কম, কিন্তু আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ভর আছে। সুতরাং টোটালে গ্যাসেরও কিন্তু একটা সুনির্দিষ্ট ভর আছে বা একটা নির্দিষ্ট ভর কিন্তু গ্যাসের আছে। তো গ্যাসের ভরকে আমরা মেজার করব কি করে? বলছে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখলে, আমরা যদি কোনো গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখি তাহলে গ্যাস পূর্ণ পাত্রটার ভর থেকে আমরা যদি খালি পাত্রের ভরটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা গ্যাসের ভর পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, তাহলে ধরে নাও যেটা একটা গ্যাস আছে সেই গ্যাসটাকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, তাহলে এটা একটা আবদ্ধ পাত্র। তাহলে এই আবদ্ধ পাত্রে কোনো গ্যাসকে রাখা হয়েছে, তাহলে কোনো একটা আবদ্ধ পাত্রে যদি কোনো গ্যাসকে রাখা হয় তাহলে যে গ্যাস সহ যে পাত্রের ভর, সেখান থেকে তুমি যদি খালি পাত্রের ভরটাকে বিয়োগ করে দাও তাহলে তুমি শুধু গ্যাসের ভরটা পেয়ে যাবে। তাহলে গ্যাসের ভর আমরা মেজার করবো কী করে? যে গ্যাসপূর্ণ যে পাত্রটার ভর সেখান থেকে আমরা খালি পাত্রের ভরটাকে বিয়োগ করে দেবো। তাহলে গ্যাসপূর্ণ পাত্রের ভর থেকে আমরা যদি খালি পাত্রের ভর বিয়োগ করে দিই তাহলে আমরা গ্যাসের ভর পেয়ে যাব। আর এই বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ চ্যাপ্টারে বা গ্যাস সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল মেথডসগুলো আছে সেখানে আমরা গ্যাসের ভরকে মোল দিয়ে প্রকাশ করব। অর্থাৎ 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, 3 মোল গ্যাস, 4 মোল গ্যাস। তো মোল দিয়ে আমরা কিন্তু মেজার করবো গ্যাসের ভরকে। তাহলে গ্যাসের ভরকে আমরা মেজার করি কী দিয়ে? মোল দিয়ে, MOL। তো মোল দিয়ে আমরা কিন্তু গ্যাসের ভরকে মেজার করি, যেরকম 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, 3 মোল গ্যাস, 4 মোল গ্যাস। তাহলে গ্যাসের ভরকে আমরা মেজার করি কী দিয়ে? মোল দিয়ে। তাহলে গ্যাসের ভর বিষয়টা বোঝা গেল। তাহলে গ্যাসের ভর বিষয়টা কি? তাহলে গ্যাসের পরিমেয় ধর্মের প্রথম যে ধর্মটা সেটা হচ্ছে গ্যাসের ভর।
তাহলে গ্যাসের কি সুনির্দিষ্ট কোনো ভর আছে? অবশ্যই ভর আছে, কারণ গ্যাস একটা নির্দিষ্ট ভর বিশিষ্ট পদার্থ, তাই না? প্রত্যেকটা পদার্থ একটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তো গ্যাসও একটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই প্রত্যেকটা কণার একটা সুনির্দিষ্ট ভর আছে, সুতরাং গ্যাসেরও একটা নির্দিষ্ট ভর আছে। তাহলে গ্যাসেরও একটা নির্দিষ্ট ভর আছে, আর সেই ভরটাকে আমরা মেজার করবো কি দিয়ে? মোল দিয়ে। যে 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, 3 মোল গ্যাস। ভরকে আমরা পরিমাপ করি কী করে, বা গ্যাসের ভর কত সেটা মেজার করি কী করে? বলছে কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস পূর্ণ পাত্রটার ভর থেকে তুমি যদি খালি পাত্রের ভরকে বিয়োগ করে দাও, তাহলে গ্যাসের ভর পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে গ্যাসের আয়তন বা ভলিউম। ইংলিশ টার্মগুলো প্রচুর ইম্পর্টেন্ট, তো লিখে নেবে, কারণ 11-12 প্রচুর কাজে লাগে। তো ইংলিশ টার্মগুলো লিখে নেবে, যে মাস, ভলিউম, প্রেশার, টেম্পারেচার। তো গ্যাসের আয়তন বিষয়টা কী, বা গ্যাসের ভলিউম বিষয়টা কী? তো কোনো একটা গ্যাসকে কোনো একটা কোনো একটা পদার্থের আয়তন বলতে কী বোঝো? যে কোনো একটা পদার্থকে কোনো একটা স্থানে রাখলে পদার্থটা যতটা স্থান দখল করে থাকে, বা যতটা স্থান দখল করে থাকে, সেটাকে আমরা বলি সেই পদার্থটার আয়তন। তাহলে গ্যাসের আয়তন বিষয়টা কি? গ্যাসের আয়তন মানে হচ্ছে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসটা পাত্রের ভিতরে যতটা স্থান দখল করবে। তাহলে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে আমরা রেখেছি, তো গ্যাসটা যতটা স্থান দখল করবে পাত্রের ভিতরে, সেটাকেই আমরা বলবো গ্যাসের আয়তন বা ভলিউম অফ গ্যাস। তাহলে ভলিউম অফ গ্যাস বিষয়টা কি, বা কাকে বলে গ্যাসের আয়তন? তো কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে, তাহলে এটা একটা আবদ্ধ পাত্র, এই আবদ্ধ পাত্রে আমরা কোনো গ্যাসকে রেখেছি। তাহলে কোনো গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসটা পাত্রের ভিতরে ঠিক যতটা স্থান দখল করবে, সেটাকেই আমরা বলি গ্যাসের আয়তন। এবার সাধারণত কোনো একটা তরলকে আমরা যদি কোনো থালায় রাখি, তাহলে সেই তরলটা পুরো থালাটা কভার করে নেয়। তেমনি গ্যাসকে যখন আমরা কোনো আবদ্ধ পাত্রে রাখি, তাহলে গ্যাসটাও কিন্তু পুরো পাত্রের আয়তনটাই দখল করে নেয়, অর্থাৎ গ্যাসের আয়তনটা কিন্তু পাত্রের আয়তনের সাথে সমান হয়ে যায়। তাহলে কোনো একটা আবদ্ধ পাত্রে আমরা যখন কোনো গ্যাসকে রাখি, তখন কিন্তু পাত্রের আয়তন এবং গ্যাসের আয়তন এই দুটোর মান কিন্তু সমান। তাহলে পাত্রের আয়তন এবং গ্যাসের আয়তনের মানটা কিন্তু পরস্পরের সাথে সমান হয়ে যায়। কেন? কারণ কোনো গ্যাসকে যখন কোনো আবদ্ধ পাত্রে রাখা হয়, কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে যখন রাখা হয়, তখন কিন্তু গ্যাসটা পাত্রের আয়তনটাই দখল করে নেয়। তো সেটাকেই আমরা বলি গ্যাসের আয়তন বা ভলিউম অফ গ্যাস। তো সেক্ষেত্রে পাত্রের আয়তন এবং গ্যাসের আয়তন দুটো সমান হয়। এবার গ্যাসের আয়তনের একক কী? গ্যাসের ভরকে আমরা যেরকম মোল দিয়ে প্রকাশ করি, যে 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, 3 মোল গ্যাস। তো গ্যাসের আয়তনের মেজারটা কী? তো গ্যাসের আয়তনকে মেজার করার জন্য কিন্তু লিটার হচ্ছে গ্যাসের আয়তনের সর্বোচ্চ একক। তাহলে গ্যাসের আয়তনকে আমরা মেজার করি কী দিয়ে? লিটার। অর্থাৎ লিটার দিয়ে আমরা কিন্তু গ্যাসের আয়তনকে মেজার করি। তো 1 লিটার সমান সমান কত? 1 ঘন ডেসিমিটার। অর্থাৎ 1 লিটার সমান সমান কিন্তু 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটার তার কিউব, দ্যাট ইজ কল্ড 1 লিটার। আর 1 লিটার মানে আমরা জানি যে 1000 মিলিলিটার। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার সমান সমান 1000 মিলিলিটার। এগুলো ম্যাথামেটিক্যাল প্রুফস এর ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল করব, সেই নিউমেরিক্যালের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো ছোটো ছোটো কাজে লাগতে পারে। তো এটা হচ্ছে গ্যাসের আয়তন বা ভলিউম অফ গ্যাস। তাহলে গ্যাসের আয়তন বিষয়টা কি? যে কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসটা পাত্রের ভিতরে ঠিক যতটা স্থান দখল করে, সেটাকে আমরা বলি গ্যাসের আয়তন। আর গ্যাসের আয়তনের সর্বোচ্চ একক কি? লিটার। 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার সমান সমান 1000 মিলিলিটার। তো ভর, আয়তন। গ্যাসের 3 নম্বর যে পরিমেয় ধর্মটা, সেটা হচ্ছে গ্যাসের চাপ বা প্রেশার। তো এই প্রেশারটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। আজকের লেকচার থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন দেয়, তাহলে সেটা কিন্তু গ্যাসের চাপ থেকে দেবে, যে গ্যাসের চাপ কাকে বলে, গ্যাসের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো, এই সব কোশ্চেনগুলোই কিন্তু দেবে পরীক্ষায়। আর থিওরি বেস করার জন্য তো বাকি সবগুলো আছেই।
3 নম্বর হচ্ছে গ্যাসের চাপ বা প্রেশার। তাহলে প্রেশার বিষয়টা কি বা চাপ বিষয়টা কি? দেখো, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। প্রেশারকে আমরা রিপ্রেজেন্ট করি পি দিয়ে, ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করি এফ দিয়ে, এরিয়াকে আমরা রিপ্রেজেন্ট করি এ দিয়ে। তো পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ প্রেশার ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তো এরিয়া যদি 1 হয় তাহলে প্রেশার ইকুয়াল টু ফোর্স, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ বিষয়টা কি বলছে? কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখলে, কোনো একটা গ্যাসকে যখন কোনো আবদ্ধ পাত্রে রাখা হয় তখন গ্যাসের অণুগুলো পারস্পরিক গতিশীলতার জন্য, গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল। আমরা গ্যাসের গতীয় তত্ত্বে দেখব যে গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা সরল রৈখিক পথে এলোমেলোভাবে চলাচল করে। অর্থাৎ সরল রৈখিক পথে বলতে এরকম সোজাসুজিভাবে এলোমেলোভাবে চলাচল করে, যেটাকে আমরা জিগজ্যাগ ওয়ে বলি। এই জিগজ্যাগ ওয়ে বরাবর কিন্তু গ্যাসের অণুগুলো চলাচল করে। এবার একটা গ্যাসের মধ্যে যখন গ্যাসের অণুগুলো জিগজ্যাগ ওয়ে বরাবর চলাচল করবে তখন কিন্তু গ্যাসের অণুগুলো একটা অণু আরেকটা অণুর সাথে পরস্পর সংঘর্ষ হবে। তো একটা অণু আরেকটা অণুর সাথে পরস্পর সংঘর্ষ হয়। আবার একটা অণু পাত্রের যে দেওয়াল আছে সেই পাত্রের দেওয়ালে কিন্তু ধাক্কা মারবে সজোরে, কারণ গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা গতিশীল। তো গ্যাসের অণুগুলো যেহেতু সর্বদা গতিশীল সেহেতু কিন্তু দুটো গ্যাসের অণু পরস্পর সংঘর্ষ হয়। আবার গ্যাসের অণুগুলো কিন্তু পাত্রের দেওয়ালের যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে বল প্রয়োগ করে। তো সেখানেই কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি হয় বা গ্যাসের প্রেশার সৃষ্টি হয়। তাহলে গ্যাসের চাপ বিষয়টা কি বলছে? যে প্রেশার ইকুয়াল টু আমরা জানি ফোর্স বাই এরিয়া, বা চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে যদি চাপ বলা হয় তাহলে গ্যাসের চাপ আমরা কাকে বলবো? তো ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি, লিখে নাও। তো কোনো গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসের অণুগুলো পারস্পরিক গতিশীলতার জন্য, গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল, সেই গতিশীলতার জন্য পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকেই আমরা বলি গ্যাসের চাপ। লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বা প্রেশার অফ আ গ্যাস বলে। তাহলে গ্যাসের চাপ বিষয়টা কি? কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসের অণুগুলো পারস্পরিক গতিশীলতার জন্য পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি গ্যাসের চাপ বা প্রেশার অফ আ গ্যাস। এরপর গ্যাসের চাপ পরিমাপ করার যন্ত্র কি? তো গ্যাসের চাপ পরিমাপ করার দুটো যন্ত্র আছে, একটাকে বলি আমরা ব্যারোমিটার, একটাকে বলি আমরা ম্যানোমিটার। ব্যারোমিটার বিষয়টা কি? ব্যারোমিটার হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার জন্য। বায়ুমণ্ডলীয় চাপ মেজার করা মানে যে দার্জিলিংয়ে বাতাসের চাপ কত, সমুদ্রপৃষ্ঠে বাতাসের চাপ কত, কলকাতায় বাতাসের চাপ কত, অর্থাৎ বাতাসের চাপ যখন আমরা মেজার করি, ওপেন এয়ারের চাপ, তখন সেটাকে আমরা বলি, তখন সেটা আমরা মেজার করি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে গ্যাসের চাপ আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু বায়ুর চাপ মেজার করি, বায়ুর চাপ মেজার করা হয় বা বায়ুর চাপ পরিমাপ করা হয় কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা আবদ্ধ গ্যাসের চাপ মেজার করি।
আবদ্ধ গ্যাসের চাপ মানে কোনো একটা গ্যাসকে কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে। তাহলে কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো গ্যাসকে রাখা হয়েছে। তাহলে কোনো আবদ্ধ পাত্রে যখন আমরা কোনো গ্যাসকে রাখবো, সেই গ্যাসের যে চাপ মেজার করার জন্য আমরা কিন্তু ম্যানোমিটার যন্ত্র ইউজ করি। তাহলে ব্যারোমিটার যন্ত্রটা আমরা ইউজ করছি বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার জন্য, ম্যানোমিটার যন্ত্রটা আমরা ইউজ করব ম্যানোমিটার যন্ত্রটা আমরা ইউজ করব আবদ্ধ গ্যাসের চাপ মেজার করার জন্য, আবদ্ধ গ্যাসের চাপ মেজার করার জন্য। তাহলে ব্যারোমিটার যন্ত্রটা আমরা ইউজ করি বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার জন্য, আর ম্যানোমিটার যন্ত্রটা আমরা ইউজ করি আবদ্ধ গ্যাসের চাপ মেজার করার জন্য। তবে গ্যাসের চাপ বিষয়টা বুঝতে পেরেছো, যে কোনো একটা গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাসের অণুগুলো পারস্পরিক গতিশীলতার জন্য পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, অর্থাৎ গ্যাসের অণুগুলোকে যখন একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে বা গ্যাসকে যখন একটা আবদ্ধ পাত্রে রাখা হয়েছে, তো গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা গতিশীল। তো গ্যাসের অণুগুলো সর্বদা গতিশীল হওয়ার জন্য ওরা কিন্তু সর্বদা জিগজ্যাগ ওয়ে বরাবর চলাচল করছে। তো জিগজ্যাগ ওয়ে বরাবর চলাচল করতে করতে দুটো গ্যাসের অণু পরস্পরের সাথে ধাক্কা খায়। আবার গ্যাসের অণুগুলো কিন্তু পাত্রের দেওয়ালে যে প্রতি একক ক্ষেত্রফল আছে সেই প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে বল প্রয়োগ করে। তো এর ফলে কিন্তু গ্যাসের চাপ সৃষ্টি হয় বা গ্যাসের প্রেশার তৈরি হয়। তো গ্যাসের চাপকে আমরা মেজার করি দুটো যন্ত্রের সাহায্যে, একটা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, একটা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুমণ্ডলীয় চাপ মেজার করি, আর আবদ্ধ গ্যাসের চাপ আমরা মেজার করি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই লেকচারের, দ্যাট ইজ 1 ATM চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো? তিনটে বিষয় একই, এক ATM চাপ অথবা এক বায়ুমণ্ডলীয় চাপ অথবা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো? তাহলে এক ATM চাপ বলতে কী বোঝো, বা এক অ্যাটমসফিয়ার চাপ বলতে কী বোঝো, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো? এক ATM চাপ অথবা এক অ্যাটমসফিয়ার চাপ অথবা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝো, বা এক ATM চাপ বলতে কী বোঝো, বা এক অ্যাটমসফিয়ার চাপ বলতে কী বোঝো? তো এক ATM চাপ কাকে বলে? বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বলে। তাহলে এক অ্যাটমসফিয়ার চাপ বিষয়টা কি? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে টেম্পারেচারটা কত থাকতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বলে। তাহলে ডেফিনেশনে তিনটে বিষয় উল্লেখযোগ্য, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হতে হবে, গড় সমুদ্রপৃষ্ঠ বা এভারেজ সি লেভেলে 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে, এবং 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপ। তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বলে। তাহলে এক ATM চাপের মান আমাদের নির্ণয় করতে হবে, যে এক ATM চাপের মান কত বিভিন্ন এককে। তাহলে এক ATM চাপের ডেফিনেশন হচ্ছে এটা, যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বলে। উপরটা মুছছি। তাহলে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ডেফিনেশনটা কি? যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভের চাপকে এক ATM চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ বলে। তো এক ATM চাপের মান কত? তাহলে এক ATM চাপের মান কত?
তাহলে মান আমরা নির্ণয় করব কী করে? তো দেখো, এটা যেহেতু একটা বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এক অ্যাটমসফিয়ার চাপ, তো এটা যেহেতু একটা বায়ুমণ্ডলীয় চাপ, তো বায়ুমণ্ডলীয় চাপ আমরা মেজার করি ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার ফর্মুলাটা কি? প্রেশার ইকুয়াল টু পি ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এটা তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার ফর্মুলাটা কি? পি ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। পিটা কি? প্রেশার বা চাপ। পিটা হচ্ছে গ্যাসের চাপ। এইচটা কি? পারদ স্তম্ভের উচ্চতা, দ্যাট ইজ 76 সেন্টিমিটার এখানে। তাহলে এইচটা কি? 76 সেন্টিমিটার। তাহলে এইচটা কি? 76 সেন্টিমিটার। ডিটা কি? পারদের ঘনত্ব। এবার দেখো, কোনো একটা বস্তুর ঘনত্ব উষ্ণতার সাথে সাথে পরিবর্তনশীল। যদি উষ্ণতা চেঞ্জ হয় তাহলে সেই বস্তুর ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড উষ্ণতা নিয়ে নিয়েছি 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পারদের ঘনত্ব কত? 13.596 গ্রাম পার ঘন সেমি। তাহলে 13.596 গ্রাম পার ঘন সেমি হচ্ছে পারদের ঘনত্ব, বা পারদের ডেন্সিটি হচ্ছে 13.596। তাহলে পি ইকুয়াল টু এইচ ডি জি। তাহলে এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, ডি হচ্ছে 13.596 গ্রাম পার ঘন সেমি। জিটা কি? বিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণটা আমরা তার জন্য কী করেছি? এই যে গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে জির ভ্যালু কত? 980.66 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার? কারণ এটা একটা অ্যাক্সিলারেশন বা এটা একটা ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের মান কত? 980.66 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 980.66 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু এইচ ডি জি। এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, ডি হচ্ছে 13.596 আর জি হচ্ছে 980.66। তো এই তিনটেকে তুমি যদি গুণ করে দাও তাহলে গুণ করলে একবারে বিষয়টা আসবে 1.013 ইন্টু 10⁶ টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে আরেকটা বিষয় আছে, দ্যাট ইজ গ্যাসের চাপ। সেই গ্যাসের চাপের কতগুলো একক আছে? তাহলে গ্যাসের চাপের মূলত কিন্তু দুটো একক আছে, একটা সিজিএস পদ্ধতিতে, একটা এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার, বা যেটাকে আমরা পাস্কাল বলি। তাহলে একটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, একটা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যেহেতু এই পুরো কাজটা সিজিএসে করেছি, 76 সেন্টিমিটার, 13.596 গ্রাম পার ঘন সেমি, আর জিটা 980.66 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই তিনটেকে তুমি যদি গুণ করে দাও তাহলে একসাথে বিষয়টা আসবে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে 1 এটিএম চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে 1 এটিএম চাপ সমান সমান 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এরপর বিষয়টা আছে যে এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারে কী করে কনভার্ট করব? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারটা কি? চাপের সিজিএস একক, আর নিউটন পার মিটার স্কোয়ারটা হচ্ছে চাপের এসআই একক। তাহলে আমরা যদি 10 দিয়ে বিষয়টাকে ভাগ করে দিই তাহলেই কিন্তু এটা নিউটন পার মিটার স্কোয়ারে চলে আসবে। কেন? কারণ 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কি? 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 নিউটন মানে 10⁵ ডাইন। তো 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। তো 1 মিটার স্কোয়ারকে যদি আমরা 1 সেন্টিমিটারে নিয়ে যাই, 1 মিটারকে 1 সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু, যদি 100কে স্কোয়ার করি তাহলে 10⁴ চলে আসে। তাহলে এটা হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। এটা করলে কিন্তু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আসে। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন পার মিটার স্কোয়ার কনভার্ট করতে চাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে 10 দিয়ে ভাগ করলে কী আসবে?
10⁶ থেকে 10⁵ চলে আসবে। তাহলে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 ATM চাপের মানটা কত? 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অথবা 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমরা কী বলি? 1 পাস্কাল। চাপের সেই কক্ষে আমরা কী বলি? 1 নিউটন পার মিটার সমান 1 পাস্কাল, 1 PA। তো পাস্কাল দিয়ে আমরা বিষয়টাকে মেজার করি। তো পাস্কাল দিয়ে আমরা যদি মেজার করি বিষয়টাকে, তাহলে 1 ATM চাপ সমান কত হবে? 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে 1 ATM চাপে 3 রকম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। একটা 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, একটা 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, একটা যে 1 নিউটন পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা 1 পাস্কাল হিসেবে লিখতে পারি। এরপর এই যে বায়ুমণ্ডলীয় চাপ মেজার করার জন্য শুধু এই নিউটন পার মিটার স্কোয়ার আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার না, আরও দুটো একক আছে। একটাকে বলি আমরা বার, একটাকে বলি আমরা টর। বার বিষয়টা কি? বার মানে হচ্ছে এই যে 10⁵ পাস্কাল, এটাকে আমরা 1 বার বলি।